আমাদের সমস্ত চাষি তরফ থেকে মাননীয়কে আমরা জানাচ্ছি যে উনি যেমন আমাদের ধানের সহায়ক মূল্য করেছেন, আমাদের আলুর ক্ষেত্রে যেমন সহায়ক মূল্য করা উচিত, আলুর ম্যাক্সিমাম মাঠেতে যেন 450 টাকা দাম থাকা উচিত। আমরা সেখানে 450 টাকা পেলে ম্যাক্সিমাম আমরা 45,000 টাকা পাবো। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ হুগলির দাঁতপুর আলু ব্যবসায়ী সমিতির 25তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো দাঁতপুর এলাকার অমরনাথ কোল্ড স্টোরেজে। উক্ত সাধারণ সভায় দাঁতপুর এলাকার আলু ব্যবসায়ীরা আলুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও আজ ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের 61তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো কলকাতার নিউ টাউনের তাজ কুটিরে। হিমঘর মালিকদের এই গুরুত্বপূর্ণ সভায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না সহ একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন। বাংলার আলুর সাম্প্রতিক পরিস্থিতি, দাঁতপুরের আজকের কাঁচা আলুর দাম ও আলু শিল্প নিয়ে কি বললেন দাঁতপুর আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা, চলুন শুনে নেওয়া যাক। এই প্রতিবেদনে সম্প্রচার হওয়া সমস্ত বক্তব্য একান্তই বক্তাদের ব্যক্তিগত মতামত। কারো কোনো মন্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম? নরেশ চক্রবর্তী। আপনি আপনাদের দাঁতপুর আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সম্পাদক পদে। আজকে 16 তারিখ আপনারা ইউনিটের যে 25তম বার্ষিক সাধারণ সভা আছে করলেন, আবার একদিকে কলকাতায় স্টোর অ্যাসোসিয়েশনের 61তম এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিংও হচ্ছে। তো মূলত আজকে আপনাদের যে দাঁতপুরের যে বার্ষিক সাধারণ সভা হলো, এখানেতে আপনারা কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা সারলেন? মূলত প্রধানত আমরা প্রত্যেক বছর সমস্ত সদস্য এবং স্টোরের যে কর্ণধার, আমাদের এই ইউনিটে 3টি স্টোর আছে, এই 3টে স্টোরের কর্ণধারকে উপস্থিত রেখে ওনাদের নিয়ে আমাদের পারস্পরিক যে সমস্যা, স্টোরের লোডিং আনলোডিং, লেবার, সমস্ত রকম সমস্যা এবং ব্যবসায়ীদের দাবি দাওয়া, এইসব নিয়ে আলাপ আলোচনা সমালোচনা, বিগত বৎসরে যে সমস্ত কাজ হয়েছে সেই নিয়ে তার উপর একটা পর্যালোচনা করা হয়, সকলে মিলিত হয়ে এই অনুষ্ঠানটা আমরা করে থাকি। আজকে 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার। এখন এই মুহূর্তে আর কোনো স্টোর আলু রয়েছে নাকি আপনার ইউনিটে? 3টি স্টোর? না, আমাদের ইউনিটে কোনো স্টোরে কোনো স্টোর আলু নেই, কাঁচা আলুই আপাতত চলছে। কাঁচা আলুর কিরকম বাজার যাচ্ছে, চাষি কিরকম দাম পাচ্ছে? কাঁচা আলু ধরুন আমাদের এখানে এই মুহূর্তে হচ্ছে সুপার 6, কিছু কলম্বো, কিছু হেমালিনী, জ্যোতি যৎসামান্য। চাষি দাম পাচ্ছে ওই মোটামুটি 300 টাকা। কোন জাতের এটা? এটা হেমালিনী, কলম্বো, জ্যোতিও। জ্যোতিও মানে কাঁচা যে জ্যোতিটা আর্লি হয়, ফুডে বেরিয়ে যায়। আর ফলন কিরকম হচ্ছে এদিকে? ফলন তো ধরুন বিঘা প্রতি 90 থেকে 100 টাকা। কত শতকের বিঘা এদিকে? 33 শতক। 90 থেকে 100 টাকা। 100। দানার কোয়ালিটি কেমন? খুব ভালো। এখানকার ধরুন যে কাঁচা আলুটা, দাঁতপুরের কাঁচা আলুটা, এটার মার্কেট কোথায়, মানে বিক্রি হয় কোথায়? বিক্রি হয় আমরা ধরুন কলকাতার একটা অঞ্চলে বেচি, 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বেচি, আর হুগলির যে সমস্ত গঙ্গা তীরবর্তী শিল্পাঞ্চলগুলো রয়েছে, ব্যান্ডেল থেকে শেয়াড়াফুলি পর্যন্ত, চুচড়া, চন্দননগর, এইসব এলাকায় বেচাকেনা করি। ধরুন আপনাদের এদিকে স্টোর আলু, এটা তো ডালা মোকাম, হ্যাঁ তাই তো? হ্যাঁ। কিন্তু কাঁচা যেটা হয় এটাও কি অ্যাজ আ ডালা হিসেবেই বাছাই হয়? আমরা ডালা বাছাই করি, মানে 1 নম্বর ভালো বাছাই হয়? অবশ্যই। তো ব্যাপারটা তো এরকম হয়ে গেল যে ধরুন শহরের মানুষেরা ভালো আলুটা, একদম কাঁচা আলু, ভালো আলুটা, একদম ফ্রেশ আলু কম দামে পাচ্ছে, অনেক সস্তায়। চাষিদের দাম অথচ নেই, বা শহরের মানুষ কম দামে কিনছে সেটা ছেড়ে দিন, মেনলি চাষিরা দাম পাচ্ছে না কেন? এখন দেখুন, দুর্ভাগ্যজনক বিষয়, গত পরশুদিন আমরা দেখছিলাম খবরে, সংবাদপত্রে, যে সরকার একটা প্রস্তুতি নিচ্ছেন যাতে চাষি উপযুক্ত দাম পায়। তো সেই সোনার পাথর বাটি যেমন হয়, বক্তব্যটা যেন সেই রকম হয়ে গেল। কেন কি, চাষি 300 টাকা মানে বিঘা প্রতি যদি 100 খানা আলুও হয়, সেটা তর্কের খাতিরে সবসময় হবে না। 80 থেকে 90 খানা আশা করা যায় পরবর্তী ক্ষেত্রে, কারণ এখন যে আলুটা হচ্ছে সেটা জলদি চাষ, ভালো সব কিছু পেয়েছে, যেটা এর পরের চাষ সেটা হয়তো এতটা হবে না। তাহলে যদি 80 খানা আলু হয়, 3 আসতে 24,000 টাকা, কিন্তু খরচা তার থেকে বেশি আছে। চাষি সার্বিক এইভাবে চলতে থাকলে চাষি কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হতে থাকবে, এবং চাষ আগামী দিন চাষির করার অনীহা তৈরি হবে, এবং মানে যে উপভোক্তা সে কম দামে পাচ্ছে ঠিকই, এবং এর উপর যে ধরুন একটা বৃহৎ শিল্প চলছে, স্টোরের কর্মচারীবৃন্দ,
মুটিয়া মজদুর, আমাদের ব্যবসাদার, তারপরে ধরুন ছোট ফোড়ে, আবার যেটা পরিবহনকারী যে সমস্ত ট্রান্সপোর্ট সংস্থা তাদের কর্মচারী, একটা বৃহৎ সংখ্যার জনগণ পশ্চিমবঙ্গের আমার মনে হয় এর উপর নির্ভরশীল। এই মানুষগুলো যদি এই শিল্পটা নষ্ট হয়ে যায়, এদের কিন্তু রুজি রুটি জীবিকা নিয়ে সমস্যায় পড়তে হবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। এই অবস্থা থেকে আমি মনে করি সরকার যে ভাবনাটা ভাবছেন, যে চাষিকে দেখছিলাম যে প্রতিবেদন, চাষিকে 70 বস্তা 35 কুইন্টাল আলু রাখার ব্যবস্থা করা হবে বা জায়গা দেওয়া হবে। জায়গা দেওয়ার থেকেও চাষি যে টাকাটা ইনভেস্ট করেছে, যে টাকাটা বিনিয়োগ করেছে, সেই টাকাটার উপরে যাতে উপযুক্ত লাভ পায়, তার সংসার চালাতে পারে, সেই রকম কোনো ব্যবস্থা করলে ভালো হয়। আপনাদের এই মাধ্যম থেকে আমি আবেদন করব সরকার বাহাদুরের কাছে এবং সর্বত্র যাতে এর উপযুক্ত মূল্য নির্ধারণ করা হয়। খুব ভালো একটা দিক নিয়ে আলোচনা করেছেন চক্রবর্তী বাবু, যে চাষি যাতে উপযুক্ত মানে যে টাকাটা খরচ করেছে সেই টাকাটা সাথে সাথে ব্যাক যাতে পাই, তার সাথে যেন সে তার একটা ন্যায্য দামও পায়। মানে অবশ্যই। পরিশ্রম যে এত খরচ করে, পরিশ্রম তো আর সবকিছুর তো দেখুন, সমস্ত জিনিসের উৎপাদন ব্যয়ের ওপরে নির্ভর করে একটা বিক্রি মূল্য নির্ধারণ করা হয়, যে উৎপাদক তার যেন কিছু রোজগার হয়। একমাত্র এই কৃষিজাত ফসল এগুলো যখন বেশি হয় তখন দাম কম হয়ে যায়, আবার যখন প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতি হয়ে যায় তখন দাম বেশি হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হওয়ার ফলে যে ফসলটা হয় তাতে কিন্তু তার সেই খরচাটা ওঠে না। আবার এখন যখন ভালো ফসল হয়েছে তখন মূল্যটা এত খারাপ, সেইখানে তার খরচাটা উঠছে না। এই জন্যে এর যাতে মানে পরিবহন করে বা অন্য কোথাও বিক্রির ব্যবস্থা করা হয়, সেইটা করলে এবং চাষি যাতে উপযুক্ত মূল্য পায় সেই দিকটা দেখলে ভালো হয়। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। স্যারের নামটা যদি বলেন। মনোজ রায়। আচ্ছা, আপনি আপনাদের দাঁতপুর আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সভাপতি পদে। চক্রবর্তী বাবু খুব ভালো বিষয় নিয়ে আলোচনা করলেন। যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এক্স্যাক্টলি কত টাকা সহায়ক মূল্য দেওয়া হবে সেটা আলোচনা হয়নি, মানে চূড়ান্তভাবে এখনো জানায়নি, কিন্তু সরকার যে আলু কিনবেন সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। তো কি বলবেন, মানে এক্স্যাক্টলি কত টাকা দাম ন্যূনতম সহায়ক মূল্য হওয়া উচিত বলে আপনার মনে হয়? চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। মেনলি চাষি যে জিনিসটা 3 মাস ধরে চাষ করছে, হ্যাঁ, আপনার পরিশ্রম দেখলে মাথা খারাপ হয়ে যাবে। যা পরিশ্রমে চাষটা চাষি করে, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে চাষ করছে, এই জিনিসটা 3 মাস পড়ে থাকে, চাষি মাঠে 3 মাস পড়ে থাকে। আজকে যদি 300 টাকা প্যাকেট আলু বিক্রি করে, আপনার আলুটার পরিমাণ প্যাকেট সংখ্যা হচ্ছে 80 প্যাকেট, 3 আসতে 24,000। আপনার চাষ করতে আপনার 30 থেকে 32,000 টাকা খরচা হয়। 1 বিঘে জমি, 33 শতক, মানে আমাদের এখানে 1 বিঘে জমি, 1 বিঘে জমিতে, তাহলে চাষির প্রকৃত এটা পুরোটাই লস। আমার মনে হয় শহরের বাবুদের কথা আমার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যে চিন্তা ভাবনা করছেন,
শহরে বাবুদের যারা 1 লক্ষ টাকা মাইনে 1.5 লক্ষ টাকা মাইনে চাকরি করেন, তাদের চাষিদের ফসলটা কিনে কলকাতার বাবুদের খাওয়াবেন, এটা আমি মনে করি এটা খুব অন্যায় করছেন। চাষিদের পাশে দাঁড়ানো, চাষির কথা ভাবা উচিত। হ্যাঁ, সহায়ক মূল্যক একটা ঘোষণা করা উচিত, সবাই যাতে পায়। আমরা যেমন চাষির বাড়ির ছেলে এবং আমরা ব্যবসাটাও করি, চাষটাও করি, আমাদেরও খুব, আমাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা শিখছে কোত্থেকে আমরা খরচা বহন করব। আজকে যদি এই পরিস্থিতি হয়, 3 মাস মনে করুন, একটা চাষি মানে 1 মাসে 20,000, 3 কুড়ি 60,000 টাকা অবশ্যই দরকার 3 মাসে, সে তারপরে ফসলটা বিক্রি করে লাভ করতে হবে। খুব মানে ভালো হতো যদি আজকে আমি মানে ওদের যে স্টোর হাউসের যে মিটিংটা ওটা অ্যাটেন্ড করতে পারতাম, কারণ স্বপন বাবু, বেচারাম মান্না বাবু সবাই এসেছেন, হয়তো চাষিদের বা আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি তাদের মুখ থেকে শুনতে পারতাম, কিন্তু আমি আনফর্চুনেটলি যেতে পারিনি আমার ব্যক্তিগত সমস্যার জন্য। আমাকে শুভজিৎ শাহ হয়তো বলেছেন। আচ্ছা, আপনাদের এলাকায় চাষের কি পরিস্থিতি বা চাষবাসের কি খবর? চাষ কতটা কি বেড়েছে? আমাদের এলাকায় মেনলি আপনার হাইব্রিড চাষটা বেশি হয়েছে, জ্যোতি আলু চাষটা কম আছে। হ্যাঁ, আমরা আশা করছি যে আলু আমাদের চাষ হয়েছে 80 থেকে 100 খানা বিঘে ফলন হবে। বিভিন্ন শিল্পাঞ্চল, কিছুদিন আগে সিঙ্গুর গেছিলাম, সিঙ্গুরেও বলছিলেন যে ওখানে হাইব্রিড আলুর চাষ বেড়েছে। আপনাদের এদিকটাও তো ধরুন শিল্পাঞ্চলই বলতে গেলে, কারণ ধনিয়াখালী, দাঁতপুর এই সাইডে তো প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, বিভিন্ন কারখানা, কলকারখানা রয়েছে। তো হাইব্রিড আলু চাষের কি এটা কোনো একটা ব্যাপার রয়েছে যে মানে ইন্ডাস্ট্রিয়াল মাটির সঙ্গে কি কোনো রকম কোনো ব্যাপার রয়েছে? কি ব্যাপার না, এত হাইব্রিড চাষটা বাড়ছে? হাইব্রিড চাষটা এই কারণেই বাড়ছে, চাষি দেখে নিয়েছে জ্যোতি আলু চাষ করলে 60 থেকে 70টা বস্তায় আলু হবে, হ্যাঁ, 1 বিঘে জমিতে। তাই জন্য হাইব্রিড চাষ করলে যদি 100টা হয়, 110টা হয়, 105টা হয়, হ্যাঁ, তা থেকে আর কি রোজগারটা একটু বাড়তে পারে, এইটাই চাষি। এখন আমাদের যে হাইব্রিড চাষটা হচ্ছে এই কারণেই, হাইব্রিড চাষটা চাহিদা প্রচুর ছিল, কলম্বো, হেমাঙ্গিনী বাজারে প্রচুর চাহিদা। হ্যাঁ, জ্যোতি আলুর থেকে 10 টাকা 20 টাকা প্যাকেটে বেশি, তাই জন্য হাইব্রিড চাষটা বাড়ছে, বেশি হচ্ছে। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যারের নাম কি? রমজান আলী সরকার, ব্যবসায়ী। এই যে ধরুন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ধরুন বিভিন্ন রকম ভাবে আলুর দামকে বৃদ্ধি করানোর জন্য বিভিন্ন দিকে আওয়াজ তোলা হচ্ছে। আজকে বিগত 10-15 দিন দেখুন বিভিন্ন পত্র পত্রিকাতে লেখালেখি হচ্ছে। আগে আমরাই বলতাম, আমাদের চ্যানেলে ছাড়া কোথাও বলতো না, বেড়ে গেলে সবাই বলতো কিন্তু কমলে সবাই বলতো না। এখন বর্তমানে বিভিন্ন পত্র পত্রিকাতেও কিন্তু এগুলো নিয়ে লিখছে, সহায়ক মূল্য বা আলুর দাম, চাষিরা পাক। ব্যাপারটা কি চোখে দেখছেন? ব্যাপারটা এই জন্যই চোখে দেখছি যে বলা তো সহজ, কার্যকারিতা করা খুব মুশকিল। আমাদের বর্তমানে চাষের যা খরচ, ন্যূনতম সরকার বাহাদুর যদি 450 টাকা দামটা বাঁধে তবে চাষি উপকৃত হবে। এইভাবে তো চাষির দাম মাঠে, এইভাবে তো দাম ওঠানো কমানো যায় না। স্রোতের টানে মানে আলুর যদি উৎপাদন বেশি হয় দাম কমবে, উৎপাদন কম হলে দাম বাড়বে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু স্বাভাবিকের নিয়মে বাড়িয়ে কারো ক্ষমতা নেই যে দামটা কমা বাড়া করতে পারে। একমাত্র সরকার বাহাদুরি যদি মনে করে তিনি দামটা বাঁধলে, ধানের মতো সহায়ক মূল্য ঘোষণা করলে চাষির দাম 450 টাকা মাঠে, তবেই সরকার চাষি বাঁচবে। আচ্ছা, মনোজ বাবু যেটা বললেন যে আপনাদের এদিকে হাইব্রিড আলুর চাষটা বেড়েছে। আলু ধরুন দেখুন, যা হোক আলু তো আলুই হয়, সে চন্দ্রমুখী হোক, জ্যোতি হোক, যাই হোক। আলু ছাড়া আর কি কি চাষ হয়েছে আপনাদের এখানে? আলু ছাড়া আমাদের এখানে অল্প সরিষা আছে, সামান্য পরিমাণ গম 2-1 জন করেছে, এটাই মোটামুটি। গম চাষ হয় এদিকে? অল্প, খুব অল্প। এবার কিছু স্টোরের আশেপাশে কোথাও হয় গম চাষ? না, আমাদের এই দিকটা হয় না, একটু অন্য দিকটাই হয়, অন্য সাইডে, অন্য সাইডটা হয় সরষে এবং গম। এবার কিছু কাটা ফসল আছে আপনার, শসা, কাঁচা সবজি। হ্যাঁ, কাঁচা সবজি। কি মনে হয় যে এই যে আলুর সাথে মিশ্র চাষ নাকি আলুর বিকল্প চাষ, আপনি কোনটাকে বেশি প্রেফার করবেন? আলুর বিকল্প চাষ, আলুতে মিশ্র চাষ নয়, মিশ্র চাষ নয়, আলুর বিকল্প চাষই খুঁজছে যে কিভাবে বাঁচা যায়, বাঁচার তাগিদে তারা আলুর বিকল্প এই চাষ করতে চাইছে। চক্রবর্তী বাবুর আরো কিছু বলার রয়েছে, যদি একটু তুলে ধরেন বিস্তারিত। হ্যাঁ, আমি বিশেষ কিছু বক্তব্য আমি রাখবো। প্রথমেই বলি, আমরা যে মাধ্যমে এখন কথা বলছি সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যম। আমরা বর্তমানে এমন একটা যুগে দাঁড়িয়ে আছি, ছেলেমেয়ের পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই এই ডিজিটাল মাধ্যমে চলছে। ব্যবসায়িক লেনদেন, অর্থনৈতিক লেনদেন, সব কিছু। তো এর যেমন আমরা আগে এই নিয়ে আমাদেরকে আলোচনা করতে হতো যে বিজ্ঞান মানুষের জীবনে আশীর্বাদ না অভিশাপ।
আমার মনে হয় এই ডিজিটাল মাধ্যমটাও আশীর্বাদ না অভিশাপ, এটা নিয়ে ভাববার সময় এসেছে। তো যাই হোক, আশীর্বাদটাকে, ভাবনাটাকে আশীর্বাদে নিলে আশীর্বাদ, অভিশাপে নিলে অভিশাপ। আজকে ইন্ডিয়া পটেটো যে মাধ্যম আমরা কথা বলছি, এই মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, একটা জিনিস দেখা যায় যে কোনো মাধ্যমে বর্তমানে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, অনেক ইউটিউবার হয়েছে, যারা প্রোপাগান্ডা সৃষ্টি করে কিছু মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালনা করে মানুষের সর্বনাশ হয়ে যাচ্ছে। এখন দেখুন, তার সর্বনাশের জন্য সে দায়ী, তার বোঝা, তার ভাবনা, এইগুলো আমি তার জন্য সে দায়ী। কিন্তু আমি এটাও বলবো, বিশেষ করে আমার সামনে যখন এখন ইন্ডিয়া পটেটোর কর্ণধার রয়েছেন, আমি বলবো উনি যে সংবাদ পরিবেশন করবেন সেখানে দায়িত্ব নিয়ে, এবং সেটা যেন ঠিক থাকে, সঠিক থাকে। একদম ভুলভাল যে বক্তব্য রাখছে, যার মধ্যে কোনো জ্ঞান নেই, সেরকম লোক বলছে, এই রকম বক্তব্য যাতে প্রচার না করে, এই আবেদনটা আমি রাখবো। এটা ওনার সামনেই বলছি এবং সর্বজনসমক্ষে বলছি, এই আবেদনটা রাখবো। চক্রবর্তীবাবু দেখুন, একটা ভুল, আমি কর্ণধার নই, আমি একজন ক্ষুদ্র এমপ্লয়ি এই চ্যানেলে কাজ করি। তাই হোক, তবে তাহলে আপনাদের আপনি যেটা বললেন, ইন্ডিয়া পটেটোর যারা কর্ণধার এবং যারা ব্যাপারটা মানে দেখাশোনা করেন এবং সংবাদ প্রচার এবং প্রসারের সময়ে একটু লক্ষ্য রেখে দেখুন, আমরা অবশ্যই চেষ্টা করি যে সঠিক খবরটা দেখানোর, কারণ খবর যেন আমরা চাই যে সবার ভালো হোক। দেখুন, চাষির লাভ হওয়া মানে নিরপেক্ষ সঠিক খবরটা প্রচার হোক, তারপরে যে যার সিদ্ধান্ত সে নেবে। চাষির আমরা ভাবি যে চাষির লাভ হওয়া মানে অবশ্যই ব্যবসায়ী লাভ হবে, ব্যবসায়ী লাভ হওয়া মানে অবশ্যই আমাদের অডিয়েন্স বাড়বে। দেখুন, সেজন্য আমরা সবসময় চাই যে সত্যি খবরটা দেখাতে। চাষি হচ্ছে ভিত, বাড়ির ভিত যেমন খারাপ যদি হয়ে যায় সেই বাড়ি টিকবে না। চাষি যদি চাষ না করে, আজকে পাট শিল্প ধ্বংস হয়ে গেছে, তো সেইভাবে আলুর কিন্তু সেই দিন এগিয়ে আসছে। চাষির রুজি রোজগার নেই। আমরা যারা গ্রাসরুট লেভেলে চাষির সঙ্গে ব্যবসা করি, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি চাষি প্রতিদিন হাজির হচ্ছে, কিছু পয়সা ধার দাও, না হলে সংসার চলছে না, অনুষ্ঠান চলছে না, কিছু চলছে না। তাহলে ক্রমাগত ধার করতে করতে আমি যখন আর দিচ্ছি না, সে আমার পাশের ব্যাপারীর কাছে যাচ্ছে, তাকে বলছে, সে ভাবছে বোধহয় নতুন কেউ, ঠিক আছে দিই, তো তাদের অবস্থাটা খারাপ। যাই হোক, ডিজিটাল মাধ্যম গ্রহণ করতে হবে, কিন্তু সাবধানে। আর যারা প্রচার মাধ্যমে থাকছেন তাদেরকেও আমি বলবো যে ব্যাপারটা একটু সতর্ক হয়ে চালনা করার জন্য। আর একটু আগে আপনি যেটা বলছিলেন যে মিশ্র চাষ, চাষির যারা চাষ করে তাদেরও আমার মনে হয় উচিত আলুর সাথে সাথে অন্যান্য যে সমস্ত সবজি, যেমন ধরো শসা, ঝিঙে, টমেটো, কপি ইত্যাদি অন্যান্য চাষ যদি সে কিছু পরিমাণ করে, ভাগ করে, তাহলে চাষিরও ভালো হবে। আমার মনে হয় চাষিরও ভাবনা চিন্তা করা উচিত যে ওই টাকাটা খরচা করার পর কত রিটার্ন পাচ্ছি, এবং সেটা না করে সঙ্গে যদি আনুষঙ্গিক কিছু সবজি চাষ করি সেক্ষেত্রে ভালো হবে। এবং এই ভাবনাটা আমি চাষিদের উদ্দেশ্যেও বলতে চাই। আর ধার করে, দেনা করে, এইভাবে চাষ করে প্রতি বছর যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসার জন্যে। আর সর্বশেষ যেটা সরকার বা প্রশাসনিক দপ্তরে আমার বলার, সেটা হচ্ছে সবজি ব্যস্তানুপাতে চলে, ফসল বেশি হলে দাম কম হয়, ফসল কম হলে দাম বেশি হয়। এইখানে যদি সরকারের কিছু করার থাকে, অত্যাধিক মূল্যবৃদ্ধি হলে সেখানে যেমন হস্তক্ষেপ করা উচিত, তেমনি অত্যাধিক কম দাম হলে তখনও সেটা হস্তক্ষেপ করা উচিত। দুদিকটাই দেখা উচিত এবং দুদিকটা দেখার জন্য আবেদন করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার স্যার। নমস্কার, কি নাম আপনার? আমার নাম মহাদেব ঘোষ। ব্যবসায়ী? আমি ব্যবসায়ী এবং চাষি। ব্যবসায়ী অলসো চাষি। চাষি। চাষ কতটা করেছেন বলুন এবছর? চাষ করেছি 4 বিঘে। জ্যোতি? সব জ্যোতি? কলম্বো আছে, হিমাঙ্গিনী আছে, জ্যোতি আছে। চক্রবর্তী বাবু যেটা বললেন, বা চক্রবর্তী বাবু কেন মোটামুটি সবাই যেটা বললেন যে সহায়ক মূল্য নিয়ে অনেকে অনেক কথাই বললেন। ধরুন আপনি ভুলে যান আপনি একজন ব্যবসায়ী, আপনি ভাবুন আপনি একজন কৃষক, কোনো ব্যবসায়ী সমিতির সদস্য নন, কৃষক। অ্যাজ আ কৃষক আপনার পরিস্থিতিটা একটু সবার সামনে তুলে ধরুন। আমার পরিস্থিতি হচ্ছে এখন যা চাষে খরচা, ওষুধপত্র থেকে আরম্ভ করে এবং বীজ, সার, সবই বীজ এখন নতুন বীজের চাষ করা হচ্ছে। এখন 3200 টাকা বীজ কিনে সেই বীজ দিয়ে আলু রোপণ করে বিঘে প্রতি আমাদের 32,000 টাকা খরচা আছে। ওষুধের যা দাম, সেই হিসেবে আমাদের 1 বিঘে জমিতে 32,000 টাকা খরচা। এখনকার যা পজিশন, তাতে আমাদের মাঠে 300 টাকা দাম চলছে। এই 300 টাকা যদি আমরা আলু বিক্রি করি, 300 টাকায় 1 বিঘে জমিতে যদি আমরা হাইব্রিড আলু 100 খানাও যদি ফলন হয়, 33 শতকে বিঘে আমাদের ওগুলিতে,
সেই 100খানা আলুর 30,000 টাকা দাম। আমরা কিন্তু 3 মাস পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে সেই মাত্র 32,000 টাকা খরচা করে আমরা পাচ্ছি 30,000। তো যদি 100খানা ফলন হয়, এতে করে আমাদের সংসার চলবে না, আমাদের মেয়ে বড় হচ্ছে, বিয়ে দেওয়ার ব্যাপার আছে, সেটাও আমরা পারবো না। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের সমস্ত চাষি তরফ থেকে মাননীয়াকে আমরা জানাচ্ছি যে উনি যেমন আমাদের ধানের সহায়ক মূল্য করেছেন, আমাদের আলুর ক্ষেত্রে যেমন সহায়ক মূল্য করা উচিত, আলুর ম্যাক্সিমাম মাঠেতে যেন 450 টাকা দাম থাকা উচিত। আমরা সেখানে 450 টাকা পেলে ম্যাক্সিমাম আমরা 45,000 টাকা পাবো, কিংবা আমাদের 10খানা আলু যদি কমও হয়, 90খানাও যদি আমরা ফলন করতে পারি, তাহলে আমরা মোটামুটি 45,000 না হলেও 40,000 টাকা আমাদের হবে। তাতে আমাদের 8,000-9,000 টাকা লাভ হবে, তাহলেও আমাদের যা করে চলবে। কিন্তু এখন যা মূল্য আছে, সেই মূল্যতে আমাদের চাষ করা এনার্জিটা নষ্ট হয়ে গেছে। আমরা মাঠে যাচ্ছি, আমাদের যেতে ইচ্ছা করছে না, মাঠে জল ধরাবো তাতেও ইচ্ছা করছে না, এই তো দাম, এতে যা পয়সা, এতে আমাদের কোনো কিছুই হবে না। তাই আমি সরকারের কাছে জানাচ্ছি, আপনি ধানের যেমন সহায়ক মূল্য করেছেন, আলুরও একটা সহায়ক মূল্য করুন। আপনি যেমন আলুর বাজার বাড়লে টাস্ক ফোর্স গঠন করে বাজারে বাজারে ঘোরান, আপনার পুলিশ প্রশাসনকে ঘোরান যে এত দাম নিচ্ছে কেন, মন্ত্রীদের আপনি ঘোরান। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যখন দাম কমছে তখন কেন আপনাকে দেখা যাচ্ছে না, কেন আপনার তখন কোনো কথাবার্তা বলছেন না? এটাই আপনার কাছে আমার অনুরোধ। আপনি বাড়লে যেমন লক্ষ্য দিচ্ছেন, কমলেও আপনাকে লক্ষ্য দিতে হবে। এটা আমাদের ব্যবসাদারী এবং চাষিদের তরফ থেকে আপনাকে অনুরোধ করছি, যাতে আমাদের চাষিগণকে একটু আপনি সহমূল্য ব্যবস্থা করে দিয়ে আমাদের উপকৃত করুন। এবং এটা ইতিমধ্যে মোটামুটি সবাই জেনে গেছেন যে অলরেডি সরকার কিন্তু আলু কেনার একটা ভাবনা চিন্তা করছে, বা চূড়ান্ত এখনো হয়নি যে এক্স্যাক্টলি কত টাকা দাম সরকারের তরফ থেকে দেওয়া হবে, বাট এই সিদ্ধান্তটাকে তো সাধুবাদ জানাবেন। হ্যাঁ, সাধুবাদ অবশ্যই জানাবো, কিন্তু এর মধ্যে একটা কথা আছে, সরকার আলু কিনলে আমরা খুবই উপকৃত হব, কিন্তু একটা কথা এখানে মাথায় রাখতে হবে, সরকার আলু কিনলেও কোনো পরিবর্তন হবে না যদি আলু বাইরে না যায়। 100% সত্য কথা বলছি, যদি সরকার আলু কেনে তাহলেও কিন্তু দামের কোনো পরিবর্তন হেরফের হবে না। আলুটা আপনার বাইরে যেতে হবে, এটাই মূল উদ্দেশ্য। আলু যদি বাইরে না যায়, আমরা চাষি ব্যবসাদার সবাই মরবো। যেমন 25 সালে আমরা মরেছি, আমার 26 সালেও কিন্তু মরবো। আলু সহায়ক মূল্য হলেও উপকার আছে, কিন্তু আলুটা বাইরে যেতে দিতে হবে। এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আলুটা বাইরে পাঠাতে হবে। বাইরে না গেলে আমরা এখন ক্ষতির মুখে পড়ছি, আবার 26 সালও চলছে, এতেও আমরা ক্ষতির মুখে পড়বো। আমাদের বাংলার যে বিক্রি জায়গাটা, আমাদের বাংলার বিক্রি জায়গাটা একদম আস্তে আস্তে ছোট হয়ে গেছে। আমরা বিক্রি করতাম উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, এইসব জায়গাগুলো আমরা আসামে আলু চাষ ব্যাপক আরম্ভ হয়েছে, উড়িষ্যাতে আলু চাষ হচ্ছে, বিহার ঝাড়খণ্ডে সেখানেও আলু চাষ হচ্ছে। এই বিক্রি জায়গাটা ছোট হওয়ার জন্য আমরা যে বর্ডার, আমাদের সরকার বাহাদুর যে বর্ডার আটকেছিলেন, এটা আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিমবাংলার আলু। আজকে উত্তরপ্রদেশ এইসব রাজ্যগুলো সমস্ত দখল করে নিয়েছে। তাই অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যাতে এই আলুটা যাতে বাইরে যায় উনি ব্যবস্থা করেন। আমাদের কত 40 থেকে 50% আলু বাংলার বুকে লাগে, হ্যাঁ, বাদ বাকি 50% আলুটা পুরোটাই বাইরে পাঠাতে হয়। এই আলু যদি বাংলাতেই ঘোরে, অটোমেটিক বাজার তো চাষি দাম পাবে না। আশা রাখবো বাইরের রাজ্যগুলো যাতে আলু যায়। আমার দিদির কাছে অনুরোধ, উনি যেন বাইরে পাঠাবার একটা ব্যবস্থা করে দেয়। আজকে ব্যবসাদারও বাঁচবে, চাষি বাঁচবে, স্টোর মালিক বাঁচবেন, হ্যাঁ, আপনাদের স্টোরে শ্রমিক বন্ধু বাঁচবেন, সবাই বাঁচবে। ওভারঅল আলু শিল্পটা বাঁচবে, গোটা আলু শিল্পটা বাঁচবে পশ্চিমবাংলায়। যদি উনি এমনিতেই আলুর বেশি উৎপন্ন হলে এমনিতেই অটোমেটিক দাম কেটে যায়, কম উৎপন্ন হলে দাম বেশি হয়, এটা আমরা সবাই জানি। যেমন গত বছরে আপনার কপি কেটে ফেলে দিতে হয়েছে, এবছরে কিন্তু ফুলকপি ভালো দাম। এবছরে আপনার কপিটা চাষ কম, চাষিরা ইচ্ছাকৃত ভাবে করেনি, তাই জন্য দাম ধরে আছে। টমেটো দাম ধরে আছে, রাস্তায় গড়াগড়ি খেয়েছে, তাই জন্য যে ফসল কম হবে তার দাম থাকবে। এটা কিন্তু ঠিক বলেছেন, কারণ আমি আমার চ্যানেল আছে, এখনো বাঁধাকপি ফুলকপি দাম ধরে রেখেছে, বেগুন, তারপরে আপনার এই রিসেন্টলি আমি ভিডিও করলাম উচ্ছে, আপনার ঢেঁড়স, বেঙ্গল কৃষি নিউজ বলে আমার একটা চ্যানেল আছে, আমি রিসেন্ট একটা ভিডিও করলাম, ধনিয়াখালীর একজন চাষি বক্তব্য দিলেন, বললেন যে অন্যান্য বছর তুলনায় এবছর ফুলকপির দামটা ভালো আছে। হ্যাঁ, প্রথম থেকেই গত বছরে ফুলকপি বেশি হয়েছিল, তাই জন্য চাষিরা দাম পায়নি, জমিতে কেটে হেসো করে আপনার কেটে কুচিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, 1 টাকা পিস 2 টাকা পিস, তাও আর কি
আপনার চাষটা করে আপনার 1 টাকা কি 2 টাকা আপনার পয়সা ওঠে ওটা বলুন? এক বস্তা আপনার সারের দাম, 2000 টাকা দাম, 2000 এক বস্তা সারের দাম। এবার আপনার 1 বিঘে জমিতে আপনার সার লাগে 3 বস্তা, 3 বস্তা, তার সাথে ইউরিয়া আছে, খোল আছে, পটাশ আছে, ওষুধ আছে, আলু বীজ আছে, আপনি এবার মিনিট জল করা আছে, লেবার আছে। কালকে একটা আলু একটা চাষি ভাঙছিল। বলুন বলুন, এটা না বলুন, বলুন হাতে নিয়ে বলুন। কালকে একটা চাষি আলু ভেঙেছিল, আমি ব্যবসাদারি আমাকে বলে ফোন করেছিল, আমি গেলাম। কলম্বো আলু 1 বিঘে জমি, 96টা আলু প্যাকেট হয়েছে, ভালো আলু 96 বস্তা আলু হয়েছে, 5খানা কাঠ পিস, 4খানা কেট। কিন্তু ওনাকে আমি দাম দিয়েছি 300 টাকা। উনি হিসেব করে বললেন এই যে টাকাটা আমি পেলাম, এই টাকাটা কিন্তু এর চাইতে 2000 টাকা আমার লস হলো জমিটায়। তাহলে আমি চাষ করবো কেন? আমার ছেলে বলছে তুমি চাষ করছো কেন? তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমি আর পরের বছর আলু চাষ করবো না। এরা চাষিদের এখন মনে বৃত্তি এরাম হয়ে গেছে যে চাষি চাষ করবো না, মানে আনন্দটাই দান নেই। চাষি যদি দাম না পায় তাহলে চাষটা করবে না। পাট শিল্পের মতো এটা আলুটাও ধ্বংস চলে যাবে, লাস্টে কিন্তু আমরা ক্ষতির মুখে পড়বো। এই চাষটা পাটটা যেমন উঠে গেছে, আলুটা আস্তে 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 কমে যাবে, এতে কিন্তু ক্ষতি হবে। আলুটাকে দিদি যাতে লক্ষ্য দেয়, সহজ মূল্য করুক এবং বাইরে পাঠাক, এতে কিন্তু উন্নতি হবে, এতে আলু চাষটা বেঁচে থাকবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।